ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দশম অধ্যায়ে গতি নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো গতি সম্পর্কে কিছু ধারণা তোমাদের ইতিমধ্যে নিচের ক্লাসে দেওয়া হয়েছে। তো তোমরা বিজ্ঞান বইয়ে 83 পৃষ্ঠা বের করো এবং খাতা কলম সাথে রাখো। দেখো একটা চিত্র কি দেখা যাচ্ছে, একটা গাড়ি গতিশীল, তাই না? তার অবস্থান পরিবর্তন করছে। এভাবে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন করে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো গতি, তাই না? তো আরো একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, গতির সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যদি সময়ের সাপেক্ষে কোনো জিনিস অবস্থান পরিবর্তন না করে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি স্থিতি। যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন না করে তখন তাকে আমরা বলবো, তার অবস্থাকে বলবো স্থিতি। আর যদি তার অবস্থার পরিবর্তন করে তখন তাকে আমরা বলবো গতি। আর একটা জিনিস মনে রাখবে, পৃথিবীর সকল গতি এবং স্থিতি কিন্তু আপেক্ষিক, অর্থাৎ অন্যের সাপেক্ষে, অন্য জিনিসের সাপেক্ষে। তুমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তোমার পাশে গাছ আছে, ওই গাছের সাপেক্ষে তোমার কাছে গাছ এর সাপেক্ষে তুমি স্থির, তোমার সময় গাছটি স্থির। কিন্তু আবার কিন্তু পৃথিবী কিন্তু ঘুরছে। তো পৃথিবীর ঘোরার সাথে সাথে কিন্তু আমরাও পৃথিবীর গতির সাথে, পৃথিবীতে অবস্থিত মানুষ, পশু, গাছপালা সবই কিন্তু গতিশীল, কিন্তু আমরা একে অপরকে স্থির মনে করছি। আবার একই বাসের মধ্যে যারা যাত্রী বসা থাকে একে অপরকে মনে করে সবাই স্থির, কিন্তু যখন জানলা দিয়ে বাইরে তাকায় দেখা যায় গাছগুলি চলছে। তো গাছগুলিকে গতিশীল মনে হচ্ছে, কেন? গাছগুলি তো স্থির, রাস্তার পাশে থাকা অবস্থায় সেটা স্থির মনে হয়েছিল, কিন্তু গাড়িতে ওঠার পর দেখা যাচ্ছে গাছগুলি গতিশীল। আসলে গতি এবং স্থিতি দুটোই আপেক্ষিক বিষয়। তো আপেক্ষিক বিষয় বলতে কার সাপেক্ষে অবস্থান পরিবর্তন হচ্ছে সেটার উপরে এটা নির্ভর করবে। তো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এই জিনিসটা মনে রাখবে, যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে বলা হবে গতিশীল, আর বস্তুর অবস্থাকে বলা হয় গতি। আবার দেখো, কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে বলা হয় গতিশীল এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। তো গতি কাকে তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করি। গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যায়, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। প্রথমে দেখো চলন গতি নিয়ে আমরা আলোচনা করি। কোন গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময় একই দিকে সমান দূরত্ব যদি অতিক্রম করে তখন তাকে আমরা বলবো চলন গতি। এই বস্তুটিকে যদি তার আগের অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয় এমন ভাবে যেন তার সকল অংশ একই দিকে চলে যাচ্ছে, সেটা হবে কি? চলন গতি।
তো চলন গতির মধ্যে আবার দুরকম কিন্তু হতে পারে, সরল গতি, বক্র গতি। অর্থাৎ এই বস্তুটি যদি সোজা দিক থেকে দিকে গেল বা দিক থেকে দিকে সোজা গেল তো সরল গতি, আর যদি এটা বেঁকে যায় অর্থাৎ এইভাবে ঘুরে ঘুরে গেল বা আমরা তাকে হাত দিয়ে ধরে যদি এভাবে নিয়ে আসি, এভাবে যদি নিয়ে আসি তাহলে সেটা বক্র গতি। তার মানে চলন গতি দুই প্রকার, সরল গতি ও বক্র গতি। তাহলে চলন গতি কাকে বলে আমরা জানলাম, কোনো গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলে। 2 নম্বর দেখো ঘূর্ণন গতি। এখানে ফ্যানের পাখাগুলির বিন্দুগুলি একটা নির্দিষ্ট পথে ঘুরছিল। তো কোনো বস্তুর সকল বিন্দু একই পথে না চলে এর প্রতিটি বিন্দু যদি এর কেন্দ্রের চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলে তাহলে এর গতিকে ঘূর্ণন গতি বলে। আবার দেখো এখানে ফ্যানের যে একটা বিন্দুর কথা যদি এই অবস্থানে একটা বিন্দুর কথা যদি ধরি আমরা, তাহলে সে কিন্তু ঘুরছে। হ্যাঁ, সে কিন্তু কি করছে, সে তার ব্যাসার্ধের চারদিকে ঘুরবে, ব্যাসার্ধের চারদিকে মাঝখানে নির্দিষ্ট ব্যাসার্ধের চারদিকে কিন্তু ঘুরছে। তাই এই ধরনের গতি হলো ঘূর্ণন গতি। কোনো বস্তুর সকল বিন্দু একই পথে না চলে এর প্রতিটি বিন্দু যদি এর কেন্দ্রের চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলে তাহলে এর গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে বস্তুর বিন্দুগুলি বৃত্তাকার পথে কেন্দ্রের চারদিকে ঘুরছে, তাই এই গতিটা কি, ঘূর্ণন গতি। সিলিং ফ্যানের গতি কোন ধরনের গতি, একই আমরা বলবো ঘূর্ণন গতি। এখানে টেবিল ফ্যান আমরা দেখলাম, সিলিং ফ্যান একই, সিলিং ফ্যানের গতিও ঘূর্ণন গতি। এখন একটু দেখো কি দেখলাম আমরা, চাকাটি কিন্তু ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে। তো কি বোঝা গেল, এই চাকার বিন্দুগুলি তার কেন্দ্রের চারদিকে যেমন ঘুরলো আবার সাথে সাথে সামনের দিকে এগিয়ে গেল, নিচের দিকে এগিয়ে গেল। তাহলে একই সাথে কিন্তু আমরা দুই ধরনের গতি পাচ্ছি। দেখো তাহলে যে গতির ঘূর্ণন ও চলন উভয় আছে, ঘূর্ণনও আছে চলন আছে। আবার একটু দেখো একই সাথে ঘূর্ণন এবং সামনে নির্দিষ্ট দিকে চলন। তাহলে ঘূর্ণন চলন একই সাথে যখন থাকবে চলন ঘূর্ণন গতি বা জটিল গতি বলা হয়। তখন দেখো যে গতির ঘূর্ণন ও চলন উভয় আছে সেই গতিকে জটিল গতি বলে। এবার দেখো পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটা ঘুরছে, তাই না? তো ওই ঘড়ির কাঁটা ঘুরে আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসে। কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। কোনো গতিশীল বস্তু যদি একই পথ, এই কাঁটাটা সে ঘুরে ঘুরে একই পথ বারবার অতিক্রম করে আসে, তাহলে কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এখন আসো দোলন গতি। দেখো দুলছে বস্তুটি। দোলন গতি হলো কি, সেই গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্র পশ্চাৎ চলে বা গতিশীল হয়। একটা নির্দিষ্ট অবস্থান এর সামনে পিছনে বারবার গতিশীল হতে থাকে। অর্থাৎ এখানে ডান থেকে বামে যাচ্ছে আবার বাম থেকে ডানে আসছে, একটা নির্দিষ্ট পথে বারবার অগ্রপশ্চাৎ চলতেছে। এই ধরনের গতিকে বলা হয় দোলন গতি। এর আরেক নাম হচ্ছে স্পন্দন গতি।
তো প্রিয় শিক্ষার্থী আবার একটু খেয়াল করো, তাহলে এই যে চাকাটা ঘুরে আগের অবস্থান থেকে আবার ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে গেলে কি গতি তোমাদের মনে আছে? চলন ঘুরায় কিসে, তাই না, যেটাকে জটিল গতি বলে। আর পাখাতে কি ছিল? পাখার ভিতরে গতি ছিল ঘূর্ণন গতি। তো চিত্র 1 ও 2 এর গতি কি ভিন্ন? উত্তরের সম্পর্কে যুক্তি দাও। তোমরা একটু এটা বাসায় করার চেষ্টা করবে, দলীয়ভাবে করা সম্ভব না, নিজে নিজে করার চেষ্টা করবে। এবার দেখো, প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। চলন গতি কত প্রকার? চলন গতি কত প্রকার মনে আছে? সরল এবং বক্র, তাই না? তো সঠিক হয়েছে। এরপরে টেবিল ফ্যানের গতি কোন ধরনের গতি? ঘূর্ণন গতি। তারপরে সাইকেলের চাকার গতি কোন ধরনের? চলন ঘূর্ণায় কি সাথে তাহলে জটিল, ঘুরতে ঘুরতে এগিয়ে যায়, তাই না? এরপর আসো তোমার দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার গতি, একই জায়গায় ফিরে আসে না, পর্যাবৃত্ত গতি। ওকে, এরপর যে গতির ঘূর্ণাচলন উভয় আছে সে তাকে কি বলা হয়? বলো। ঘূর্ণাচলন না জটিল, আর কি এখানে সেটা দেয়নি, ঘূর্ণাচলন দিয়েছে, ঘূর্ণাচলন অথবা জটিল বলা হয়। তাহলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটা বাড়ির কাজ লিখব। সবাই একটু বাড়ির কাজ লিখে নাও। ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। আলোচনা থেকে নিশ্চিত তোমাদের বুঝে আসে। তোমরা বাড়িতে আবার বইয়ের সাথে মিলিয়ে উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখবে, স্কুল খুলে বাড়ির কাজগুলো জমা দিবে। আর সামনে পরীক্ষা, স্কুল খুলে পরীক্ষা হবে ইনশাল্লাহ, পরীক্ষার প্রস্তুতি রাখো। তো মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো, মা বাবার কথা শুনবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।